হ্যালো স্টুডেন্টস, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি নরেন স্যার, নরেন্দ্রনাথ কুণ্ডু। এখন আমরা আলোচনা করব পদার্থবিদ্যা দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় চ্যাপ্টার তড়িৎক্ষেত্রকে নিয়ে। তো এই চ্যাপ্টার সম্পর্কে বিস্তারিত তো আমরা পাবোই ছায়া পদার্থবিদ্যা দ্বাদশ শ্রেণীর বইটাতে, কিন্তু আমার এই ক্লাস তোমাদের এই চ্যাপ্টার বোঝার ক্ষেত্রে কিন্তু আরও অনেক সুবিধাজনক জায়গায় তোমাদের পৌঁছে দেবে। তো মূলত আজকের ক্লাসে আমরা আলোচনা করব কুলম্বের সূত্র ও তড়িৎ ক্ষেত্র সংক্রান্ত বিভিন্ন যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবার আমরা চলে আসি একটা প্রবলেমেতে। এই প্রবলেমটা চুজ করার একটা কারণ আছে, কারণ এই রকম ধরনের প্রবলেম তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের খুব কমন প্রবলেম এবং খুব ইম্পর্টেন্ট প্রবলেম। এই ধরনের প্রবলেম দু রকমের হয়, আমি দু রকমের প্রবলেমই তোমাদেরকে দেখাবো। কি বলেছে? 20 ইউনিট ঋণাত্মক আধান বায়ুতে 80 ইউনিট ধনাত্মক আধান থেকে 50 সেন্টিমিটার দূরে আছে। এ দেখো 20 ইউনিট ঋণাত্মক আধান, 80 ইউনিট ধনাত্মক আধান থেকে কত সেন্টিমিটার দূরে আছে বলো? 50 সেন্টিমিটার দূরে আছে। বায়ু মাধ্যম বলতে এখানে কোন মাধ্যমকে বোঝাচ্ছি? শূন্য মাধ্যমকেই বোঝাচ্ছি। বায়ু মাধ্যমকে প্রায় শূন্য মাধ্যমের সঙ্গে কম্পেয়ার করতেই পারি। এই দুই আধানের সংযোজক সরলরেখার কোথায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে? এখন প্রশ্ন হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য কোথায় হচ্ছে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হওয়ার অর্থ কি? অর্থ হচ্ছে এটাই, কোনো আধানের উপর, অর্থাৎ যে পয়েন্টে কোনো একক ধনাত্মক পরীক্ষাধীন যদি আধান রাখা যায় তার উপর নেট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির তাড়িতিক বল কি হবে? শূন্য হবে। এখন ভেবে দেখো, আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যখন আলোচনা করেছিলাম বলেছিলাম যে পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে সেই পয়েন্টে আমরা সবসময় কি করব না, একটা একক ধনাত্মক পরীক্ষাধীন আধান বসাবো। সেই আধানের উপর অন্য আধান যে বল প্রয়োগ করবে সেই বলটা হয়ে যাবে কি ওই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের কি মান। তাহলে এই দুটো সংযোগ সরলরেখার কোথায় বলছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে? এখন আমরা একটু গেস করে নিই কোথায় হতে পারে। এই দুটোর পয়েন্টের মধ্যখানে কোনো একটা বিন্দুতে হবে, বা ভেতরে কোনো একটা বিন্দু হবে, নাকি সাইডে কোনো একটা বিন্দুতে হবে? এটা আমাদের প্রথমে গেস করতে হবে। গেস কিভাবে করব? দেখো, যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে সেখানে তো আমাকে একটা একক ধনাত্মক পরীক্ষাধীন আধান বসাতেই হবে। তাহলে যদি ধরো আমি এইখানে কোনো একটা একক ধনাত্মক পরীক্ষাধীন আধান বসালাম, তাহলে কি হতে পারে? তাহলে এই একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে এই প্লাস চার্জ এদিকে ঠেলবে, আর এই মাইনাস চার্জ কি হবে? এদিকে টানবে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এর মাঝামাঝি কোনো পয়েন্টে কি জিরো হওয়া সম্ভব? যেখানেই তুমি বসাও না কেন এ কে এদিকে ঠেলবে, এ কে টানবে, ফলে ওই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ভ্যালু কি হবে? নন জিরো হবে। কি তাই তো? একমাত্র তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান জিরো হতে পারে কোথায়? না, এই দুটো পয়েন্টের বাইরের কোনো অ্যাক্সিয়াল পয়েন্টে, হয় এদিকে নয়তো কি এইদিকে। কেন? ধরো এইখানে আমি ধরলাম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য জিরো হবে। কত দূরত্বে জিরো হচ্ছে? ধরো এক্স দূরত্বে জিরো হচ্ছে। তাহলে এখানে জিরো হবে এটা আমি ডেফিনেটভাবে বলছি করে। তাহলে এখানে যে পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য জিরো হবে ভাবছি, সেই পয়েন্টে আমি একটা একক ধনাত্মক পরীক্ষাধীন আধান বসালাম। আচ্ছা বলো তো, এই একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে এই মাইনাস আধানটা কি করবে? এদিকে টানবে, আর এই প্লাস আধান কি করবে? ওকে ঠেলবে। তাহলে যদি কোনোভাবে এ টানার ফোর্স আর এ ঠেলার ফোর্স যদি সমান হয়ে যায় তখন ওর উপর কি নেট ফোর্স জিরো হয়ে যাবে, আর সেখানেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে? শূন্য হয়ে যাচ্ছে। নেট ফোর্স জিরো হওয়া মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়ে যাচ্ছে। তার মানে সবসময় মনে রাখবে, যখনই দুটি বিপরীত ধর্মী আধান বলবে, দেখো এটা প্লাস এটা মাইনাস, এই দুটি বিপরীত ধর্মী আধান বলবে, তুমি নিশ্চিন্তে ভাবতে পারো যে যখনই দুটো বিপরীত ধর্মী আধান বলবে তার মাঝামাঝি কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হতে পারে না। সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য মানে কি? তার সাইডের অ্যাক্সিয়াল সাইডের কোনো পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। আমি বোঝাতে পারলাম? এইবার আমরা দেখি। তো আমরা ধরে নিয়েছি এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হচ্ছে না শূন্য হচ্ছে, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে মাইনাস কিউ থেকে এই পয়েন্টের দূরত্ব কত? এক্স। আর প্লাস কিউ থেকে এই প্লাস 80 ইউনিট থেকে এই পয়েন্টের দূরত্ব কত বুঝতে পারছো? 50 প্লাস কত? এক্স। তাহলে এখানে এর দ্বারা এদিক বরাবর অ্যাট্রাকশন ফোর্স আর এর দ্বারা এদিক বরাবর রিপালশন বিকর্ষণ বল দুটোকে সমান হচ্ছে। তাহলে আমি দেখে নিই -20 জন্য কত ফোর্স কাজ করছে। আমি ধরলাম F20 লিখলাম এটাকে। যেহেতু বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম বলেছি আর সিজিএস ইউনিট বলে দিয়েছি, তাহলে আমরা কি বলতে পারি? 1/4πε লিখবো না, ওর জায়গায় কি লিখবো? কে লিখবো। কারণ আমরা জানি শূন্য মাধ্যম ও বায়ু মাধ্যমে ধ্রুবকটা কত হয়? 1 হয়ে যায়। তাহলে 1 ইন্টু কত? 20 ইন্টু কত? এখানে যেখানে বার করতে সেখানে একটা একক ধনাত্মক পরীক্ষাধীন আধান বসাবো, 1 কত? x²। এই ফোর্সটা কোন দিকে কাজ করছে? এদিকে কাজ করছে, অর্থাৎ F20 ফোর্স কি করছে না এদিকে কাজ করছে।
আর এই 80 ইউনিট ওকে যে ফোর্সটা দিচ্ছে সেই ফোর্সটা কত দিচ্ছে, প্লাস 80 ইউনিটের জন্য লিখছি কত, F80 লিখছি। এর জন্য যে ফোর্সটা সেটা ওই বায়ু মাধ্যম আর শূন্য মাধ্যম বলে ধ্রুবকটা কত 1 ইন্টু 80 ইন্টু কত 1, এখানে 80 চার্জ Q1 ইন্টু Q2/r² ছিল, তাহলে Q1 80, Q2 কত একক ধনাত্মক পরীক্ষাধীন আধান বাই এটা কত 50 প্লাস কত x, তার কি হোল স্কয়ার। এটা কোন দিয়ে কাজ করছে, এটা দিয়ে কাজ করছে, এটা কত F80। তাহলে যদি কোনোভাবে এই দুটো বল সমান হয়ে যায়, কারণ এই দুটো বল পরস্পর বিপরীতমুখী, যদি কোনোভাবে এই দুটো বলের মান সমান হয়ে যায় তাহলে ওখানে নেট তড়িৎ ক্ষেত্র বললো কত 0 হবে। তাহলে সমান করে দিই, তাহলে F80 ইকুয়াল টু কত F20 হতে হবে যদি পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হতে হয় 0 হতে হয়, মানে ইপি যদি 0 হয়, ইফ ইপি ইকুয়াল টু 0 দেন এটা হতে হবে F80 ইকুয়াল টু কত F20। তাহলে লিখি কত হচ্ছে ওটা 20/x² ইকুয়াল টু এখানে কত লিখছি 80 বাই কত 50 প্লাস x², কি তাই তো। তাহলে এটা কাটলো 2 দুগুণে কত 4, তার মানে আমরা কত পেলাম, চলে আসি এদিকে 50 প্লাস x, এটা x² নয় তার হোল স্কোয়ার হবে, 50 প্লাস x তার হোল স্কোয়ার বাই x²। কি করলাম, এটাকে এদিকে নিয়ে গেলাম, এদিকে কত 4 আছে, স্কোয়ারটাকে যদি তুলে দিই তাহলে এই ভ্যালু কি প্লাস মাইনাস হবে, তার মানে কত 50 প্লাস x বাই x ইকুয়াল টু কত, একটা +2 লেখা যাবে, আবার লেখা যাবে 50 প্লাস x বাই x ইকুয়াল টু কি -2 লেখা যাবে, কারণ রুট করলে প্লাস মাইনাস হয়। যদি এটাকে প্লাস লিখি তাহলে কেমন হবে, এখান থেকে ভেবে দেখো 50 প্লাস x ইকুয়াল টু কত 2x, তাহলে এক্সটাকে ওদিকে গেলে কত হয়ে যাবে 50 ইকুয়াল টু কত x, তার মানে x এর ভ্যালু কত সেন্টিমিটার 50 সেন্টিমিটার, তার মানে -20 চার্জ থেকে 50 সেন্টিমিটার দূরে কিন্তু তড়িৎ ক্ষেত্র বাহুল্য 0 হতে পারে। আরো একটা হতে পারে, কোথায় দেখো, এখান থেকে যদি আমরা দেখি তাহলে এটা কত হবে 50 প্লাস x ইকুয়াল টু কত -2x, তাহলে এটাকে যদি আমি ওদিকে নিয়ে যাই তাহলে কত হচ্ছে 50 ইকুয়াল টু কত -3x অর x ইকুয়াল টু 50 বাই কত 3 মাইনাস, তাহলে x ইকুয়াল টু কত -50/3 সেন্টিমিটার। তাহলে x এর দুটো আমরা ম্যাথামেটিক্যাল ভ্যালু পেলাম, একটা কত না x ইকুয়াল টু -50/3 সেন্টিমিটার হবে, যেহেতু এখানে বুঝতে পারছো ইউনিট সিজিএস আছে, তো x ইকুয়াল টু -50/3 সেন্টিমিটার আর x এর ভ্যালু +50 সেন্টিমিটার। কিন্তু প্রশ্ন হচ্ছে ম্যাথামেটিক্যালি যে x এর দুটো ভ্যালু পেলাম এটা কি ফিজিক্যালি পসিবল, এই প্রশ্নটার উত্তর আমাদের খুঁজতে হবে। এবার ভেবে দেখো -50/3 সেন্টিমিটার এই ডিস্টেন্সটা কোন দিকে, আচ্ছা বলো তো, আমরা এই B থেকে P এর দূরত্বকে নিয়েছি +x, কি তাই তো, তাহলে এই দূরত্বটাকে যদি প্লাস নিই, এই ডাইরেকশনের দূরত্বটাকে যদি প্লাস নিই তাহলে এই ডাইরেকশনের দূরত্বকে মাইনাস নেব, তাহলে হিসেব মতো এদিক বরাবর যদি দূরত্বটা যদি x এর ভ্যালু যদি +50 হয় তাহলে এই দূরত্বটা হচ্ছে +50, তাহলে x ইকুয়াল টু -50/3 সেন্টিমিটার যেটা বেরিয়েছে, তাহলে সেটাকে নেওয়ার সময় কি করতে হবে, এদিক থেকে -50/3 সেন্টিমিটার নিতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে এক্ষেত্রে পয়েন্টটা এমন একটা পয়েন্ট হচ্ছে যে পয়েন্টটা a আর b এর মধ্যবর্তী কোনো একটা বিন্দু হচ্ছে। যদিও মনে রাখতে হবে দূরত্ব কিন্তু কখনো নেগেটিভ হয় না, কারণ এটা সবসময় কি পজিটিভ হয়, তবু আমরা ডিরেকশনটা উল্লেখ করছি এই দিকে বা এই দিকে, যেহেতু ডিরেকশন উল্লেখ করছি সেই জন্য আমরা প্লাস মাইনাসের ব্যাপারটা এনেছি। তাহলে মোদ্দা কথা হচ্ছে এই x ইকুয়াল টু -50/3 সেন্টিমিটার ভ্যালুটাকে যদি আমরা কনসিডার করি তাহলে পয়েন্টটা মানে যে পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বলল 0 হচ্ছে সেই পয়েন্টটা a আর b অর্থাৎ আধান দুটির মধ্যবর্তী কোনো একটা পয়েন্ট হচ্ছে। আচ্ছা সেই পয়েন্টে যদি একটা একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে রাখা হয় তাহলে কি ঘটনা ঘটবে বা সেখানে তড়িৎ ক্ষেত্র বা বললো কি আদৌ 0 হবে, সেইটা ফিজিক্যালি আমরা একটু ভেবে দেখব। তাহলে ধরো আমরা এরকম একটা বিন্দু পেলাম যে বিন্দুতে তোমার x এর ভ্যালু কত, এইটাই ধরো x এর ভ্যালু এখানে কত হচ্ছে -50/3 সেন্টিমিটার, কি তাই তো। তাহলে এইখানে যদি একটা একক ধনাত্মক পরীক্ষাধীন আধান রাখি তাহলে কি ঘটবে, এই একক ধনাত্মক পরীক্ষাধীন আধান অর্থাৎ পজিটিভের উপর কোন দিকে রিপালশন ফোর্স দেবে,
বিকর্ষণ বল এদিকে দেবে, আর নেগেটিভ এর উপর কি ফোর্স দেবে, অ্যাট্রাকশন ফোর্স দেবে, সেও কোন দিকে দেবে, এদিকে দেবে। তাহলে দুটো ফোর্স একই ডাইরেকশনে কাজ করবে, তাহলে একই ডাইরেকশনে কাজ করলে দুটো ফোর্স কি হবে, যোগ হবে। যোগ হলে কখনো এই পয়েন্টে একক ধনাত্মক পরীক্ষাধীন আধানের উপর মোট প্রযুক্ত বলটা কি শূন্য হওয়া সম্ভব? কখনোই সম্ভব নয়, কি তাই তো? অর্থাৎ বোঝা যাচ্ছে যে ফিজিক্যালি এই দূরত্বে যদি আমরা কোনো একক ধনাত্মক পরীক্ষাধীন আধান রাখি, সেটা কিন্তু ফিজিক্যালি কিন্তু কি সম্ভব নয় যে ওই একক ধনাত্মক পরীক্ষাধীন আধানের ওপর মোট স্থিরতারিতিক বল শূন্য বা তড়িৎ ক্ষেত্রটা কি শূন্য। এটা কিন্তু আমরা কিন্তু কি ফিজিক্যালি কিন্তু কি করতে কিন্তু কখনোই পারি না। যেহেতু পারি না, তাই ম্যাথামেটিক্যালি এক্স এর দুটো ভ্যালু পেলেও আমরা এক্স হিসাবে, অর্থাৎ যে পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হচ্ছে সেই পয়েন্টটাকে আমরা বি পয়েন্ট থেকে এই দিকে যে দূরত্ব অর্থাৎ +50 সেন্টিমিটার সেটাকেই কনসিডার করব। দেখো +50 সেন্টিমিটার এখানে কনসিডার করলে এখানে যদি একটা একক ধনাত্মক পরীক্ষাধীন আধান রাখো, এই মাইনাস আধান ওকে এদিকে টানবে আর এই প্লাস আধান ওকে কি করবে, এদিকে ঠেলবে। দুটো বলের মান সমান হয়ে গেলেই, যে দুটো বল পরস্পরের বিপরীতমুখী আছে, পরস্পর কি সমান হয়ে গেলেই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে ওই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র হলো কি শূন্য হয়ে যাবে। তাহলে ফিজিক্যালি যদি আমরা বিচার বিবেচনা করি, তাহলে এক্স এর ভ্যালুকে আমরা কত কনসিডার করব না, +50 বা 50 সেন্টিমিটার আমরা ধরে নেব। তাহলে প্রবলেমটা কি বলেছে, দুটি 1 ইউনিট ঋণাত্মক তড়িৎ আধান এবং একটি +q পরিমাণ ধনাত্মক আধান একই সরলরেখায় রাখা হলো। রাখি 1 ইউনিট, এটা মাইনাস, আর এটাও 1 ইউনিট, এটাও কি মাইনাস। এখানে মাইনাস রেখেছি, এখানেও কি রেখেছি না মাইনাস রেখেছি, এবং একটি +q ধনাত্মক আধান একই সরলরেখার উপর রাখা হলো। ধরলাম এইখানে কত রেখেছি না +q রেখেছি, কি তাই তো? বলছে q এর কোন অবস্থানে এবং আধানের মান কি হলে ওই তড়িৎ আধানগুলি সাম্যাবস্থায় থাকবে। দেখো এই ধরনের প্রবলেম আমরা আগে কিন্তু দেখেছি, এবং দেখেছি যে দুটো আধান যদি একই ধর্মী হয়, যেমন দুটোই ঋণাত্মক আধান বা ধরো দুটোই ধনাত্মক আধান যদি হতো, তাহলে এদের মধ্যবর্তী কোনো বিন্দুতে যদি সাম্যাবস্থান আমরা খুঁজে পেতাম, সেই সাম্যাবস্থানের বিন্দুটি সবসময় এই দুটো আধানের মধ্যবর্তী কোনো বিন্দুই হবে। কেন? কারণ যে পয়েন্টে আমরা সাম্যাবস্থান বার করব, সেই পয়েন্টে একটা একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে যদি রাখি, তাহলে সেই আধানের উপর মোট স্থিরতারিতিক বলকে কি হতে হবে, শূন্য হতে হবে। তাহলে দেখো এখানে +q এটা ধনাত্মক আধান, তাহলে এই +q কে এ অ্যাট্রাক্ট করবে, এও কি অ্যাট্রাক্ট করবে। দুটো বলের মান যদি সমান হয়ে যায়, যেহেতু এটা পরস্পর বিপরীতমুখী বল, তাই এই পয়েন্টে কিন্তু কি না সাম্যাবস্থা তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু এদিকে এই সরলরেখার উপরই এদিকে বা এদিকে কোনো বিন্দুতে কিন্তু কখনোই সাম্যাবস্থা তৈরি হবে না যদি এই দুটো আধান কি হয় না সমধর্মী আধান হয়। কারণ এদিকে যদি হয় তাহলে কি হবে না এই মাইনাসও এই প্লাসকে কি করবে, একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে টানবে, এও কি করবে টানবে, দুটো বল একই দিকে কাজ করবে, ফলে কখনোই কিন্তু মোট বল ওই একক ধনাত্মক পরীক্ষাধীন আধানের উপর মোট বল শূন্য হবে না, তাই সাম্যাবস্থান তৈরি হবে না। তাহলে এটুকুন পরিষ্কার যে সাম্যাবস্থানের বিন্দুটা এই 2 মাইনাস আধানের ঠিক মধ্যবর্তী কোনো বিন্দু হবে। আমি ধরে নিয়েছি এই বিন্দুটা যেখানে +q আধানকে রেখেছি। কি বোঝা গেল? আমি ধরে নিলাম এখান থেকে এর দূরত্ব কত, x, কি তাই তো? আর গোটা দূরত্বটা কত ধরলাম না r। তাহলে তোমরাই বলো এইটুকুন দূরত্বটা কত হবে? অবভিয়াসলি r মাইনাস x, কি তাই তো? তাহলে কিউ আধানটা এই -1 ইউনিট, এটাকে যদি আমরা a পয়েন্ট বলি, এটাকে যদি আমরা a পয়েন্ট বলি, এটাকে যদি আমরা b পয়েন্ট বলি, তাহলে a পয়েন্ট থেকে +q এর ডিস্টেন্স ধরলাম x, আর b পয়েন্ট থেকে +q এর ডিস্টেন্স কত হয়ে গেল না r মাইনাস x। b পয়েন্টে -1 ইউনিট আছে আর a পয়েন্টেও -1 ইউনিট চার্জ আছে। তাহলে সাম্যাবস্থান হতে গেলে এখানে রাখা একক ধনাত্মক পরীক্ষাধীন আধানের উপর মোট স্থিরতারিতিক বল কি হতে হবে, শূন্য হতে হবে। তাহলে এখানে এই কিউ এর উপর কত বল কাজ করছে, এর জন্য কত বল কাজ করছে আমরা একটু আগে দেখে নিই।
দেখো আমরা কুলম্বের সূত্র থেকে কি জেনেছিলাম, স্থিরতারিতিক বল F ইকুয়াল টু কত 1/4πε0 Q1 Q2 বাই কত r²। তাহলে এ পয়েন্টে থাকা মাইনাস কিউ আধানের জন্য এর উপর কত ফোর্স কাজ করছে আমরা একটু দেখে নিই। এটাকে বলি কত এফ এ পয়েন্ট বলি এফ এ। তাহলে 1/4πε0 এটা কত, একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে কত -1 ইউনিট আছে, সেই জন্য -1 ইউনিট বসিয়ে দিলাম, বাই কত এদের মধ্যে দূরত্ব কত বলো এক্স, তার মানে কত x²। এটা কত হয়ে গেল এফ এ হয়ে গেল। আর বি পয়েন্টের জন্য এর উপর ক্রিয়াশীল বল কত না এফ বি ইকুয়াল টু কত লিখবো 1/4πε0, এখানেও কত আছে প্লাস কিউ আর এখানেও কত আছে -1 ইউনিট, এদের মধ্যে দূরত্ব কত বলো r-x, তার মানে r-x তার কি হোল স্কয়ার। কি তাই তো এই মাইনাস এই একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে কি করছে না এই একক ধনাত্মক কিউ আধানকে কি করছে এদিকে টানছে, আর এই মাইনাস এখানে কি করছে একইভাবে কিন্তু কি কিউকে কিন্তু কি টানছে। কি তাই তো যদি এর দ্বারা এর উপর প্রযুক্ত আকর্ষণ বলটা আর এর দ্বারা এর উপর প্রযুক্ত আকর্ষণ বলটা সমান হয়ে যায়, দুটো তো বিপরীতমুখী বুঝতেই পারছো, সমান হয়ে যায়, তাহলে এর উপর মোট বল শূন্য হয়ে যাবে আর তখনই ওটা কি হবে সাম্যাবস্থার একটা বিন্দু কিন্তু হয়ে যাবে। কি তাই তো তাহলে এই দুটোকে আমরা কি করে দিই সমান করে দিই। তাহলে সমান করে দিলে কত হচ্ছে না এফ এ ইকুয়াল টু এফ বি। তাহলে করি 1/4πε0 ইন্টু কিউ ইন্টু -1/x² ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ ইন্টু -1 বাই কত r-x তার কি হোল স্কয়ার। তাহলে বুঝতেই পারছো এখানে এগুলো সবই কাটছে 1/4πε0 1/4πε0, এই পোর্শনটা আর এই পোর্শনটা কি সবই কাটছে, তার মানে কত পড়ে থাকছে 1/x² ইকুয়াল টু 1/r-x তার কি হোল স্কয়ার। তাহলে বোথ সাইড থেকে স্কয়ার তুলে নিলে 1/x ইকুয়াল টু 1/r- কত x। তাহলে এখান থেকে কত পাচ্ছি বলো r-x ইকুয়াল টু কত x, এই যেটাকে ক্রস মাল্টিপল করলাম এদিকে r-x এদিকে কি x, আর r ইকুয়াল টু কত বলো 2x - x টা দিয়ে গিয়ে 2x হয়ে গেল। তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল x ইকুয়াল টু কত হয়ে গেল r বাই কত 2। তার মানে গোটা -1 ইউনিট চার্জ আর এই -1 ইউনিট চার্জ এই দুটো চার্জের মধ্যে দূরত্ব ছিল r আর x এর ভ্যালু বেরোলো r/2। তার মানে এই প্লাস কিউ আধানটাকে যার উপর মোট প্রযুক্ত বলটা শূন্য হতে হবে সেই আধানটাকে কি করতে হবে ঠিক এদের মধ্যিখানে কোনো একটা অবস্থানে আমাদের রাখতে হবে, মানে ঠিক মধ্যিখানের অবস্থান মধ্যবিন্দুতেই কিন্তু কি রাখতে হবে, কারণ x এর ভ্যালু কত বেরিয়েছে না r/2 বেরিয়েছে। কিন্তু আমাদের প্রশ্নে বলেছে যে আধানের মান কি হলে ওই তড়িৎ আধানগুলি সাম্যাবস্থায় থাকবে, শুধু প্লাস কিউ সাম্যাবস্থা থাকবে কথা কিন্তু বলেনি, বলেছে আধানগুলি, কতগুলো আধান আছে এখানে -1 ইউনিট আর কি প্লাস কিউ, তিনটে আধান আছে, তাহলে তিনটে আধানকেই সাম্যাবস্থানে থাকতে হবে। তো আমরা এতক্ষণ কি বার করলাম না প্লাস কিউ এর উপর মোট প্রযুক্ত বলকে শূন্য করলাম, তার মানে প্লাস কিউ চার্জ সাম্যাবস্থায় আছে। এখন এই -1 ইউনিট চার্জ এই দুটো চার্জ সাম্যাবস্থায় আছে কিনা সেটাও দেখার বিষয় আছে, বা সাম্যাবস্থায় যদি থাকে তাহলে ওই আধানের মানটা কত হবে সেটাই আমাদের নির্ণয় করতে বলেছে। আচ্ছা এই -1 ইউনিট চার্জ বা এই -1 ইউনিট চার্জ দুটোই একই ধর্মী আধান এবং দুটোই কিউ থেকে কি না সমান দূরত্বে আছে, তাহলে যে কোনো একটার উপর আমরা কেসকে জাস্ট পর্যালোচনা করব। যদি ধরি এই পয়েন্টের কথাই ধরি, বি পয়েন্টের ক্ষেত্রটাই বলছি না, বি পয়েন্টের কেসটাই বলছি, বি পয়েন্টের কেসটাকে নিয়ে আমরা আলোচনা করছি। আচ্ছা বলো তো এই -1 ইউনিট চার্জকে কি করবে না বিকর্ষণ বল দেবে। কোন দিকে বিকর্ষণ বল দেবে বলো, এই দিকে বিকর্ষণ বল দেবে। কত বিকর্ষণ বল দেবে না এখানে যে বিকর্ষণ বলটা দেবে কত -1 ইউনিট চার্জ ইন্টু -1 ইউনিট চার্জ বাই ওদের মধ্যে দূরত্ব কত না এখান থেকে দূরত্বটা কত r বাই কত r²। ফর্মুলাটা কি ছিল সামনে একটা কত বসবে 1/4πε0, এই পরিমাণ
বল, এটাকে ধরলাম কি বলবে বলো, এফ এ বি ধরে নাও, এ আর বি এর মধ্যে ধরেছি, তাহলে এফ এ বি ইকুয়াল টু কত 1/4πε0, Q1 Q2 হয়, তাহলে -1 বাই কত আর স্কোয়ার। তাহলে এফ এ বি ইকুয়াল টু কত হয়ে গেল না, এফ এ বি ইকুয়াল টু হয়ে গেল 1/4πε0 কত 1/r² হয়ে গেল, কি তাই তো? এটা কি না, এটা এ পয়েন্টে থাকা -1 ইউনিট চার্জ বি পয়েন্টে থাকা -1 ইউনিট চার্জের উপর যে পরিমাণ বিকর্ষণ বল দিচ্ছে সেই বিকর্ষণ বলের মানটা আমরা পেয়ে গেলাম। ঠিক একইভাবে এই -1 ইউনিট চার্জের উপর প্লাস কিউ কি করছে, আবার আকর্ষণ বল দিচ্ছে। তাহলে প্লাস কিউ কত আকর্ষণ বল দিচ্ছে, এই প্লাস কিউ যে আকর্ষণ বলটা দিচ্ছে সেটাকে আমরা কি দিয়ে আইডেন্টিফাই করছি না, শুধু ধরো আমি এফ ড্যাশ দিয়ে আইডেন্টিফাই করলাম। তাহলে এফ ড্যাশ ইকুয়াল টু কত হবে, ঠিক একইভাবে 1/4πε0 কত কত চার্জ আছে বলো, কিউ চার্জ আছে, আর এখানে কত আছে বলো -1 আছে, এদের মধ্যে দূরত্বটা এই মাত্র বার করেছি আমরা কত r/2 তার কি হোল স্কোয়ার। এখন এই এফ ড্যাশ ফোর্সটা কেমন ধরনের ফোর্স, অবশ্যই আকর্ষণধর্মী, কারণ প্লাস এই মাইনাস কি করবে, অ্যাট্রাক্ট করবে। তাহলে যেহেতু এটা অ্যাট্রাক্ট করছে সেই জন্য এদিকে বল প্রযুক্ত হচ্ছে, আর একে যেহেতু রিপালস করছে বিকর্ষণ করছে এদিকে বল প্রযুক্ত হচ্ছে। তার মানে এফ ড্যাশের ভ্যালু যদি এফ এ বি ভ্যালুর সঙ্গে যদি কোনোভাবে সমান হয়ে যায় তাহলে কি হবে, এই -1 ইউনিট চার্জের উপর মোট বল শূন্য হয়ে যাবে, প্লাস কিউয়ের জন্য এবং -1 জন্য কি মোট বল শূন্য হয়ে যাবে। তো আমরা সমান করে দিই, সমান করে দিলেই আমরা কিউয়ের একটা মান পাবো, সেই কিউয়ের মানের জন্য দেখব যে -1 ইউনিট চার্জ কি হচ্ছে বল, সাম্যাবস্থায় কিন্তু কি থাকছে। এই -1 ইউনিট চার্জ যদি সাম্যাবস্থা থাকে তাহলে একইভাবে একই ম্যানারে এই -1 ইউনিট চার্জটাও কি সাম্যাবস্থায় থাকবে। তাহলে আমরা একবার দেখে নিই, দুটোকে একবার সমান করে নিই। তাহলে সমান করব, এখানটা একটুখানি আমি মুছলাম, দেখো সমান করছি। এফ এ বি ইকুয়াল টু কত বলো, এফ ড্যাশ, তাহলে এফ এ বি মানে কত 1/4πε0 কত 1/r², কি তাই তো? আর ওখানে আমরা নিচ্ছি কত 1/4πε0 কত -q বাই কত r/2 তার কি হোল স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা মাইনাস সাইনটা নিচ্ছি না, কারণ যেহেতু আমরা ডাইরেকশনটা বলে দিচ্ছি সেই জন্য মাইনাস সাইনটা পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু কি আর কনসিডার করব না, কারণ এই যে মাইনাস সাইনটা বোঝাচ্ছে এই প্লাস কিউকে যে অ্যাট্রাক্ট করছে সেই অ্যাট্রাক্টার জন্য কিন্তু মাইনাস সাইনটা নিচ্ছি। যখন আমরা ভ্যালুটাকে যদি সমান করব তখন কিন্তু এই মাইনাস সাইনটা আমরা কনসিডার কিন্তু করবো না, জাস্ট আমরা নিউমেরিক্যাল ভ্যালুটাকে নিয়ে আমরা কনসিডার করব। তাই মাইনাস সাইনটা পরের স্টেপে আমরা কি করতে পারি না, নেগলেক্ট কিন্তু করতেই পারি। তাহলে তাই যদি করে দিই তাহলে 1/4πε0 কেটে গেল, তার মানে কত পড়ে থাকছে বলো না 1/r² ইকুয়াল টু কত পড়ে থাকছে না কিউ বাই কত না r² বাই কত 4, কি তাই তো? তাহলে এখানে 1/r² আর এখানে কিউ বাই কত r² বাই কত 4 হয়ে গেল। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশনটাকে রান করি তাহলে কত হচ্ছে 1/r² ইকুয়াল টু 4q বাই কত r², और r² যদি কেটে দিই তাহলে q ইকুয়াল টু কত হয়ে যাবে 1/4, মানে 1/4 মানে কত হচ্ছে q ইকুয়াল টু 1/4। এখানে ইউনিট জাস্ট বলেছে সেই জন্য আমরা সিজিএস বা এসআই ইউনিট উল্লেখ করেনি, তাই আমরা জাস্ট এখানে ইউনিট কথাটা উল্লেখ করলাম, সিজিএস না এসআই এই কথাটা কিন্তু আর উল্লেখ করলাম না। তাহলে কিউ ইকুয়াল টু কত গেল 1/4 ইউনিট। তার মানে এই কিউ এ 1/4 ইউনিট চার্জের জন্য কি হলো না এই -1 ইউনিট চার্জ কিন্তু কি সাম্যাবস্থায় রইল। ঠিক একই ম্যানারে এই -1 ইউনিট চার্জ কি সাম্যাবস্থায় থাকবে। তার মানে কিউ এর এই ভ্যালুর জন্য, কিউ এর এই পার্টিকুলার ভ্যালুর জন্য এটা এটা এবং এটা প্রত্যেকটাই কিন্তু কি রইল না সাম্যাবস্থায় কিন্তু কি রইল। কিন্তু এরপরেও আমাদের একটা প্রশ্ন বলেছে এই সাম্য কি সুস্থির, অস্থির না নিরপেক্ষ, এটা জানতে চেয়েছে। এখন এই সুস্থির, অস্থির না নিরপেক্ষ সাম্য এটাকে বুঝতে গেলে আগে তোমাদের জেনে নিতে হবে এই ধরনের সাম্যগুলো কি। এগুলো আমরা আগেও দেখেছি, ক্লাস 11-এর ওয়ার্ক পাওয়ার এনার্জি অর্থাৎ কার্যক্ষমতা শক্তির চ্যাপ্টারে আমরা এগুলো পড়েছি। সুস্থির সাম্যে কি হয় না কোনো একটা বস্তুকে তাকে সাম্যাবস্থান থেকে সামান্য যদি সরিয়ে দেওয়া হয় তাহলে সে পুনরায় আগের সাম্যাবস্থায় ফিরে আসতে পারে, তখন সেই সাম্যাবস্থাটাকে আমরা কি বলি না সুস্থির সাম্যাবস্থা।
আর অস্থির সাম্যাবস্থা কি? যদি কোনো বস্তুকে সাম্যাবস্থান থেকে সামান্য সরিয়ে দেওয়া হয় সে কোনোভাবেই তার আগের সাম্যাবস্থায় ফিরে আসতে পারে না। সেটা কি না অস্থির সাম্যাবস্থা। এবং সে যে পজিশনে যায় সেটাও কিন্তু কোনো সাম্যাবস্থা কিন্তু তার তৈরি কিন্তু হয় না। এবং নিরপেক্ষ সাম্যাবস্থা কি? যদি কোনো বস্তুকে সাম্যাবস্থান থেকে সামান্য সরিয়ে দেওয়া হয় সে সেই জায়গা থেকে সরে গিয়ে পুনরায় একটা সাম্যাবস্থা কিন্তু কি তৈরি করে। তো এখানে দেখো এই আধানটাকে যদি সামান্য সরিয়ে দিই তাহলে কি হবে? সামান্য সরিয়ে দিলেই এদিকের দূরত্ব কমে যাবে, এদিকের দূরত্ব বেড়ে যাবে, ফলে এর উপর একটা কি লব্ধি বল কাজ করতে শুরু করবে। আর লব্ধি বল যখনই কাজ করতে শুরু করবে তাহলে ও কোনোভাবেই পুনরায় আর আগের অবস্থায় কি ফিরে আসতে পারবে না। আর যে অবস্থায় গেল আগের অবস্থায় ফিরে আসতে পারছে না, তার মানে কি সুস্থির সাম্য হচ্ছে না। আর যে অবস্থানে গেল সেই অবস্থানেও ও কিন্তু সাম্যাবস্থা তৈরি করতে পারছে না, কারণ ওর উপর ওই মুহূর্তে কিন্তু বল কাজ করছে। তাহলে বল কাজ করছে মানে নতুন কোনো সাম্যাবস্থা তৈরি করতে পারছে না। নতুন করে সাম্যাবস্থা তৈরি করতে পারছে না মানেই ও নিরপেক্ষ সাম্যাবস্থাতেও নেই। তার মানে কোন সাম্যাবস্থা আছে বুঝতেই পারছো না? অস্থির সাম্যাবস্থায় কিন্তু কি অবস্থান করছে। এবার আমরা পরের আর একটা প্রবলেমে চলে আসি। প্রবলেমটা কি বলেছে? দুটি একই ধরনের বলকে এল দৈর্ঘ্যের দুটো সিল্কের সুতোর সাহায্যে একটি বিন্দু থেকে ঝুলিয়ে দেওয়া হলো। এদের প্রতিটির ভর এম। দেখো ঝুলিয়ে দেওয়া হয়েছে, সিল্কের সুতোর সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ভর বলছে এম। বলছে দুটি প্রত্যেকটি কিউ পরিমাণ তড়িতাদান আছে। যদি সুতো দুটির ভিতরকার কোণ খুব ছোট হয় তবে দেখাও যে সাম্যাবস্থায় দুটি বলের কেন্দ্রের মধ্যে দূরত্ব কত? এক্স। মানে দুটি বলের কেন্দ্রের মধ্যে দূরত্ব মানে কি? এই যে এই দূরত্বটা বলছে এক্স দেখাতে হবে। এক্স ইকুয়াল টু 2q² L/mg হোল টু দি পাওয়ার 1/3। দেখো এখানে এল দৈর্ঘ্যের সুতোর সাহায্যে, এর দৈর্ঘ্যটা কত বলো? এল দৈর্ঘ্যের সুতোর সাহায্যে একটা দুটো মাসকে চার্জকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দুটোই সমপরিমাণ প্লাস কিউ। এরা পরস্পরকে বিকর্ষণ করেছে। সমমাধান পরস্পরকে বিকর্ষণ করে তোমরা জানো। বিকর্ষণ করার জন্য এরা কি হয়েছে? ফাঁক হয়েছে। এবং ভার্টিক্যালের সঙ্গে দেখা যাচ্ছে কত করে অ্যাঙ্গেল করেছে বলো? থিটা করে অ্যাঙ্গেল করেছে। তো দেখাতে বলেছে এরা সাম্যাবস্থায়, দেখাও যে সাম্যাবস্থায় দুটি বলের কেন্দ্রটির মধ্যে দূরত্ব কত? এক্স। সাম্যাবস্থা মানে কি? সাম্যাবস্থা মানে যে অবস্থায় এই আধানগুলির উপর মোট বলের প্রভাব শূন্য। তাহলে আমরা এই আধানের ক্ষেত্রে যা ঘটনা ঘটবে এই আধানের ক্ষেত্রেও কি একই ঘটনা ঘটবে। তো আমরা যে কোনো একটা আধানকে নিয়ে কাজ করব, সেই আধানটার উপর মোট বলকে শূন্য করব, মোট স্থিরতারিতিক বলকে শূন্য করব, শূন্য করে দেখব যে এক্স এর মান কত হচ্ছে। তাহলেই আমাদের সলভ হয়ে যাবে। দেখো এখানে এই আধানটাকে নিয়ে কাজ করছি আমরা। বস্তুর ওয়েট সবসময় কোন দিয়ে কাজ করে বলো? নিচের দিয়ে কাজ করে। এমজি নিচের দিয়ে কাজ করছে। তো এখানে সুতোয় টান পড়ছে কত? টি টান পড়ছে। যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় এই ভার্টিক্যালের সঙ্গে অ্যাঙ্গেলটা কত হবে? থিটা হবে। তাহলে টান একটা ফোর্স, তাহলে এই ফোর্সের এদিক বরাবর কম্পোনেন্ট কত হবে? টি কস থিটা। যার সঙ্গে অ্যাঙ্গেল করে সেটা সবসময় কস কম্পোনেন্ট হয় আমরা জানি। তাহলে টি এর এদিক বরাবর কম্পোনেন্ট টি কস থিটা। অবভিয়াসলি টি এর এদিক বরাবর কম্পোনেন্ট কত হবে? টি সাইন থিটা। ভেবে দেখো এই টি সাইন থিটা ফোর্স কিন্তু একে এদিকে ঠেলবে, আর এই প্লাস কিউ এর উপর যে কুলম্বিয়ান ফোর্স দেবে এফ, সে কিন্তু ওকে কি করবে? এদিকে ঠেলবে। যদি এই টি সাইন থিটা এর সঙ্গে সমান হয়ে যায় তাহলে ওর উপর নেট ফোর্স জিরো। কোন দিক বরাবর? হরাইজন্টাল দিক বরাবর নেট ফোর্স জিরো, অনুভূমিক দিক বরাবর নেট ফোর্স জিরো। শুধু তো অনুভূমিক দিক বরাবর নেট ফোর্স জিরো হলে হবে না, তোমাকে উলম্ব দিকটাও দেখতে হবে। তাহলে উলম্ব দিকে কত ফোর্স কাজ করছে বলো? টি কস থিটা কাজ করছে। নিচের দিকে কত ফোর্স কাজ করছে বলো? এমজি কাজ করছে। তাহলে টি কস থিটাকেও এমজির সঙ্গে সমান হতে হবে। তাহলে সাম্যাবস্থার ক্ষেত্রে কত হতে হবে? এই প্লাস কিউর উপর কত ফোর্স দিচ্ছে না? ফোর্স দিচ্ছে এই এফ এর মানটা কত হচ্ছে বলো? এফ ইকুয়াল টু আমরা বলতে পারি সিজিএস ইউনিট ধরছি, ফ্রি মিডিয়াম ধরছি, সুতরাং কনস্ট্যান্টের ভ্যালুটাকে 1 নিচ্ছি ইন্টু কত? কিউ বাই কত? এক্স স্কোয়ার। ধরে নিয়েছি দুটোর মধ্যে দূরত্ব কত? এক্স। এই যে কিউ বাই কত? এক্স স্কোয়ার। এটা এফ। এই এফটা বলছে যদি সমান হয় টি সাইন থিটার সঙ্গে, যদি সমান হয় তাহলে এর উপর এদিক বরাবর নেট ফোর্স জিরো, কারণ এদিকে এফ কাজ করছে, এদিকে টি সাইন থিটা কাজ করছে, দুটো সমান হয়ে গেলে এর উপর নেট ফোর্স জিরো। আবার উলম্ব দিক বরাবর নেট ফোর্সকে জিরো হতে গেলে কি হতে হবে না? টি কস থিটা ইকুয়াল টু কত হতে হবে? এমজি হতে হবে। তবেই কিন্তু উলম্ব দিক বরাবর নেট ফোর্স জিরো হবে। তাহলে আমরা ভেবে দেখো, যদি আমি দুটোকে, এটাকে ইকুয়েশন 1 বলি আর এটাকে ইকুয়েশন 2 বলি, তাহলে দেখো টি সাইন থিটা বাই টি কস থিটা ইকুয়াল টু কত বলতে পারি? টি সাইন থিটা মানে কত? কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। টি কস থিটা মানে কত?
mg। তার মানে টি কাটলে tan থিটা ইকুয়াল টু কত বলতে পারি, কিউ স্কোয়ার বাই mg ইন্টু এক্স স্কোয়ার বলতে পারি কি, তাই তো? আচ্ছা, থিটা খুব ক্ষুদ্র, এই যে ভিতরকার কোণ বলছে খুব ক্ষুদ্র বা ছোট হলে, তার মানে এই অ্যাঙ্গেলটা খুব ছোট, তার মানে থিটা খুব ক্ষুদ্র। আর তোমরা ম্যাথামেটিক্সে জানো থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে থিটা নিয়ারলি ইকুয়াল টু ট্যান থিটা, নিয়ারলি ইকুয়াল টু কত লেখা যায়, সাইন থিটা লেখা যায়। তাহলে যেহেতু থিটা খুব ক্ষুদ্র, তার মানে এই ট্যান থিটার জায়গায় আমরা কত বলতে পারি, সাইন থিটা বলতেই পারি। তাহলে ইকুয়াল টু কত বলো, সাইন থিটা আমরা কি লিখতেই পারি। আবার সাইন থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, কি তাই তো? তাহলে বলো এই ট্রায়াঙ্গেলটার লম্ব কোনটা, এইটা হচ্ছে লম্ব। তাহলে গোটাটা যদি এক্স হয় তাহলে এইটুকুনটা কত বলো, এক্স বাই টু। আর অতিভুজ কোনটা বলো, এইটা হচ্ছে অতিভুজ, তাহলে এল হচ্ছে কি অতিভুজ। তার মানে সাইন থিটার জায়গাতে আমরা লম্ব বাই অতিভুজ যদি আমরা লিখি তাহলে লম্ব হচ্ছে কত বলো না, এক্স বাই টু বাই অতিভুজ হচ্ছে কত, এল। তার মানে আমরা এই দুটোকে সমান করতেই পারি। দেখো আমরা সমান করছি, তার মানে কত লিখছি, এক্স বাই টু ইকুয়াল টু এলটা গুণ করে দিচ্ছি, এল ইন্টু কিউ স্কোয়ার বাই এম জি এক্স স্কোয়ার। তাহলে আমাকে কি বার করতে হবে, এক্সটা বার করতে হবে, এক্স গুণ করে দিই। তার মানে এক্স কিউব ইকুয়াল টু কত, টু এল কিউ স্কোয়ার বাই কত, এম জি। তাহলে এক্স ইকুয়াল টু কত বেরোবে দেখো, টু এল কিউ স্কোয়ার বাই এম জি হোল টু দি পাওয়ার কত, 1/3। এটাই আমাদের প্রুফ করতে বলেছিল। তাহলে মনে রাখতে হবে যখন এরকম ধরনের প্রবলেম দেবে তখন ফোর্স ডিস্ট্রিবিউশনগুলো ঠিক করে নেব, এবং সেখানে দেখবো কি কি কুলম্বিয়ান ফোর্স কাজ করছে বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে বা কি কি অন্যান্য ফোর্স কাজ করছে। আমরা যখন সাম্যাবস্থার কথা বিবেচনা করব তখন হরাইজেন্টালি ওর উপর নেট ফোর্সকে জিরো করব এবং ভার্টিক্যালিও আমরা নেট ফোর্স কিন্তু কি জিরো করব, অর্থাৎ অনুভূমিকভাবে ওর উপর প্রযুক্ত মোট বলকেও শূন্য করব আর উলম্বভাবে প্রযুক্ত মোট বলকেও শূন্য করব। শূন্য করলেই ওর উপর টোটাল ফোর্স কী যাবে, শূন্য হয়ে যাবে। তার মানে সেক্ষেত্রে তড়িৎক্ষেত্র সেখানে কী হবে, ও সাম্যাবস্থায় থাকবে। আর সাম্যাবস্থার কথা যখনই এরমভাবে বিবেচনা করব, সাম্যাবস্থা প্রশ্ন যখন বলে দেবে তখনই কিন্তু আমরা ঘটনাগুলোকে কিন্তু কি এইভাবে বিবেচনা করব এবং ফোর্স ডিস্ট্রিবিউশনগুলোকে এইভাবে করেই কিন্তু আমরা কি প্রবলেম করব। ওকে, এবার আরেকটা প্রবলেম দেখো, আর ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার তারে কিউ পরিমাণ আধান প্রদান করা হলো। কিউ পরিমাণ আধান প্রদান করা হলো মানেই ধরে নিতে হবে, বলে দিয়েছে মানে কিউ পরিমাণ আধান প্রদান করা হলো বলে দিয়েছে মানেই তোমাকে ধরে নিতে হবে কি না, সেটা সুষমভাবে বণ্টিত হয়ে আছে। ওকে, তাহলে সুষমভাবে যদি বণ্টিত হয়ে থাকে তাহলে এখানে যদি তুমি কিউ পরিমাণ আধান দাও, এটা যদি একটা অর্ধবৃত্ত হয় আর ব্যাসার্ধ যদি তোমার আর হয়, তার মানে এইটুকুর লেন্থটা কত, পাই আর হবে। কারণ গোটাটা কত হয়, সার্কামফারেন্স বা পরিধি কত হয়, 2 পাই আর, তার অর্ধেকটা কত, পাই আর। তাহলে পাই আর এর মধ্যে কিউ পরিমাণ আধান আছে। তাহলে একক দৈর্ঘ্যে কত পরিমাণ আধান আছে, একক দৈর্ঘ্যে আধানকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলো, ল্যামডা দিয়ে প্রকাশ করি, কিউ বাই পাই আর। অর্থাৎ এই যে অর্ধবৃত্তাকার যে তার আর ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার তার, এই তারের একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ কিউ বাই পাই আর। তো আমাকে বলেছে এই তারের কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র পাবলো নির্ণয় করো। তো আমি সেইটা নির্ণয় করার জন্য আমি একটা ছোট্ট একটা লেন্থ নিয়েছি ডিএল। তাহলে ছোট্ট লেন্থের মধ্যে কত পরিমাণ আধান থাকবে, ছোট্ট পরিমাণ আধান থাকবে, ধরলাম ডিকিউ পরিমাণ আধান আছে। তাহলে তোমরা বলো একক দৈর্ঘ্যে আধান যদি কিউ বাই পাই আর হয় তাহলে ডিএল দৈর্ঘ্যে আধানের পরিমাণ কত, ডিকিউ ইকুয়াল টু কত বলতে পারি না, ল্যামডা ইন্টু ডিএল বলতে পারি। একক দৈর্ঘ্যে আধান যদি কিউ বাই পাই আর হয় তাহলে একক ডিএল দৈর্ঘ্যে আধান পরিমাণ কত, ল্যামডা ইন্টু কত, ডিএল বলতে পারি। তাহলে ডিকিউ ইকুয়াল টু কত, কিউ বাই পাই আর ইন্টু কত, ডিএল। এটা হয়ে গেল কি ডিকিউ, অর্থাৎ ডিএল এর মধ্যে আধান। আমরা প্রথমে এই ডিকিউ এর জন্য এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করব, হয়েছে? তো এইরকম অনেক ডিকিউ আছে, এখানে একটা ডিকিউ, এখানে একটা ডিকিউ, এই প্রত্যেকটা ডিকিউ এর জন্য মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যখন বার করতে চাইবো তখন সেই একটা ডিকিউ এর জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করেছি সেটাকে ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেরিয়ে চলে আসবে। এটা এইভাবে আমরা করি। তো এটা করার সময়তে আমরা আরো কয়েকটা জিনিস একটু দেখে নিই। আগে দেখে নিই এই ডিকিউ এর জন্য এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অবশ্যই কোন দিয়ে কাজ করবে, যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে সেখানে কি বলেছি, একক ধনাত্মক পরীক্ষাধীন আধান রাখবো। তো এখানে আমরা একক ধনাত্মক পরীক্ষাধীন আধান রেখেছি। এর উপর এই ডিকিউ কি পরিমাণ ফোর্স দিচ্ছে না, ধরলাম ডি পরিমাণ ফোর্স দিচ্ছে, কত, 1/4 পাই এপসাইলন 0
ইন্টু কত ডিকিউ ইন্টু কত 1, এখানে একাও ধনাত্মক আধান রেখেছি, ইন্টু এদের মধ্যে দূরত্ব কত বলো না, আর হচ্ছে এদের মধ্যে দূরত্ব r স্কয়ার, কি তাই তো? তাহলে 1/4 পাই এপসাইলন 0 ডিকিউ ইন্টু 1 কত r স্কয়ার, এই যে। ওকে, কিন্তু ঘটনা ঘটছে দেখো, এখানে থাকা ডিএল এদিক বরাবর ডি দিচ্ছে, কারণ এই আধান এই প্লাস আধান একে বিকর্ষণ করবে। এই ডি এর দুটো কম্পোনেন্ট, একটা এদিক বরাবর কম্পোনেন্ট, একটা এদিক বরাবর, একটা ডিএক্স ডিওয়াই। আবার তুমি ভেবে দেখো, এইখানে যদি তুমি একটা ডিএল কল্পনা করতে, সে আবার কি হতো, এদিক বরাবর ই দিত, একই পরিমাণ ই দিত, তাহলে তারও এদিক বরাবর একটা কম্পোনেন্ট থাকতো, এদিক বরাবর একটা কম্পোনেন্ট থাকতো। তাহলে ভেবে দেখো, ঠিক এখানে যেমন ডিকিউ আছে, এখানকার ডিকিউ এর জন্য কি হতো না, এদিকেও একটা ডি কাজ করতো, এদিকেও একটা ডিই ওয়াই কাজ করতো, এবং মানটা কি সমানই হতো, কারণ এদেরও দূরত্ব কত আর। তাহলে প্রত্যেকটি পেয়ার অফ চার্জ ডিকিউ এর জন্য এই ডিইএক্স এদিক বরাবর ডিইএক্স কি হচ্ছে সমান এবং বিপরীতমুখী হয়ে যাচ্ছে। তুমি যদি এখানে একটা ডিকিউ ধরতে, তার জন্য এদিক বরাবর ডিএক্স পেতো, আবার এখানকার ডিকিউ এর জন্য কি এদিক বরাবর ডিএক্স পেতো। তাহলে প্রত্যেক ডিএক্স গুলো এক্স অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্টগুলো সমান ও বিপরীতমুখী হওয়ার জন্য কি হয়ে যাবে না, ওর কোনো প্রভাব থাকবে না। তাহলে কাদেরকে আমরা যোগ করব, শুধু ডি সাইন থিটাগুলোকে, এই ডি ওয়াই গুলোকে যোগ করব। ডি ওয়াই মানে কি, ডি এর এদিক বরাবর কম্পোনেন্ট যদি ডিএক্স হয়, ডি এর এদিক বরাবর কম্পোনেন্ট কত ডি ওয়াই, তার মানে ডিই ওয়াই ইকুয়াল টু আমরা কত লিখবো, ডিই সাইন থিটা লিখবো। কেন না, এই অ্যাঙ্গেলটা ধরেছি থিটা, তাহলে এটাও থিটা, তাহলে ডি এর এদিক বরাবর কম্পোনেন্ট কত ডি কস থিটা, ডি এর এদিক বরাবর কম্পোনেন্ট কত ডি সাইন থিটা। এবার আমরা তাহলে ডি এর ভ্যালুটা এখানে পুট করব, পুট করি। তাহলে ডিই ওয়াই ইকুয়াল টু, দেখো ডি এর ভ্যালুটা পুট করছি কত না 1/4 পাই এপসাইলন 0 ডিকিউ বাই আর স্কোয়ার, এটা কত সাইন থিটা, কি তাই তো? ডি এর ভ্যালুটা পুট করলাম। এখানে অনেকগুলো কাজ আছে, আরও কয়েকটা ভ্যালু কি পুট করতে হবে। তাহলে ডিই ওয়াই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0, এই ডিকিউ মানে কত, ডিকিউ মানে আগে বার করে রেখেছিলাম কিউ ডিএল বাই পাই আর স্কোয়ার, তাহলে কিউ ডিএল বাই পাই পাই আর স্কোয়ার নয় পাই আর, আর এখানে একটা আর স্কোয়ার ছিল নিচে, আর স্কোয়ার ডিকিউ এর ভ্যালুটা বসালাম কত কিউ ডিএল বাই পাই আর, কিউ ডিএল বাই পাই আর, আর নিচে একটা আর স্কোয়ার ছিল, এই আর স্কোয়ারটা রাখলাম। এখানে যেমন সাইন থিটা আছে কি রেখে দিলাম। और डी वाई इक्वल टू 1/4 पाई एप्सिलन 0 किউ ডিএল এর জায়গায় আবার একটা ভ্যালু বসাবো। কেন দেখো, এই ডিএল এর ভ্যালু কত বার করে রেখেছিলাম বলো, আর ডি থিটা বার করে রেখেছিলাম, বসিয়ে দিই আর ডি থিটা বাই পাই আর কিউব সাইন থিটা। এই যে আর এবং আর স্কোয়ার গুণ হয়ে কত হয়ে গেল, আর কিউব হয়ে গেল, একটা আর একটা কি কাটবে, তাহলে ডি ওয়াই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0 কি দাঁড়ালো না কিউ ডি থিটা বাই পাই আর স্কোয়ার সাইন থিটা, কি তাই তো? তো সাইন থিটার আগে ডি থিটাকে লেখা উচিত নয়, ওটাকে পরে লেখাই উচিত। ডিই ওয়াই 1/4 পাই এপসাইলন 0 কি লিখবো না কিউ বাই পাই আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা। জাস্ট ডি থিটাকে এদিকে লিখলাম, কারণ ডি থিটাকে এদিকে লেখা উচিত নয়, এদিকেই লেখা উচিত। তাহলে ডি ওয়াই ই ওয়াই ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখানে যে ডি ওয়াইটা পেলাম সেটা কার জন্য না, এইটুকুন অংশে থাকা যে আধান, সেই আধান এখানে যে তড়িৎ ক্ষেত্র প্রবল তৈরি করছে তার ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট। এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টগুলোকে আমরা ধরবো না, কনসিডার করব না। কেন করব না, অ্যাকচুয়ালি কনসিডার করব, কারণ এই অংশে থাকা ইলেকট্রিক ফিল্ড যেমন এদিকে কাজ করছে, এর এদিক বরাবর কম্পোনেন্টটা কত কস কম্পোনেন্ট, এদিক বরাবর কম্পোনেন্টটা কত সাইন কম্পোনেন্ট। তো আমি সাইন কম্পোনেন্টটা এখানে আমরা লিখেছি, এই যে ডিই ওয়াই লিখেছি, তাহলে ডিই এক্স ইকুয়াল টু কত হবে ডিই কত কস থিটা। তাহলে ভেবে দেখো,
এইটুকুন অংশে থাকা চার্জের জন্য এই পয়েন্টে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য উৎপন্ন হচ্ছে তার এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট ডিএক্স ইকুয়াল টু কত হবে না ডিই কস থিটা। এদিক বরাবরটা লিখি ডিইএক্স ইকুয়াল টু কত না ডিই কস থিটা হবে, বুঝতে পারছো? তাহলে এখানে যদি একটা ছোট্ট ডিএল কম্পোনেন্ট নিই, লেন্থ নিই, তাহলে তার মধ্যেও কিছু পরিমাণ স্মল অ্যামাউন্ট অফ চার্জ থাকবে, ঠিক একই পরিমাণ, যেমন এখানে ডিকিউ পরিমাণ চার্জ থেকেছে এখানেও ডিকিউ পরিমাণ চার্জ থাকবে। তাহলে এই ডিকিউ পরিমাণ চার্জের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড যেটা হবে সেটাও কি ছোট্ট একটা ইলেকট্রিক ফিল্ড হবে, সেটা ই না বলে আমাদের কি বলা উচিত না ডি বলা উচিত, ডি আমরা বলতে পারি। তাহলে সেই ডির একইভাবে এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট থাকবে, সেটা আমরা কত লিখতে পারি দেখো ডি এক্স ইকুয়াল টু ডি কস থিটা আমরা বলতেই পারি। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কত না ডি ওয়াই ইকুয়াল টু যেমনটা আমরা লিখলাম ডি সাইন থিটা আমরা কি লিখলাম। তাহলে দেখো এইটুকুন অংশের জন্য এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট লিখেছি কত ডি কস থিটা, আর এইটুকুনটার জন্য এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কত লিখেছি এখানেও লিখেছি ডি কস থিটা। তাহলে দুটো ডি কস থিটা কি হয়ে গেল পরস্পরে কি বিপরীতমুখী হয়ে গেল এবং এদের মানগুলো কি সমান, তাহলে এরা পরস্পরকে কি নিউট্রালাইজ করে দেবে, প্রশমিত করে দেবে। ফলস্বরূপ দেখা যাবে যে এর মধ্যে এইখান থেকে যদি তুমি কেটে ফেলো তাহলে এই পোর্শনগুলোর জন্য এক্স অ্যাক্সিস বরাবর সমস্ত ডি কস থিটা, আর এই পোর্শনের জন্য এক্স অ্যাক্সিস বরাবর এই দিক বরাবর সমস্ত ডি কস থিটা পরস্পর কি করে দিচ্ছে নিউট্রালাইজ করে দিচ্ছে। আর ডি কস থিটা বা ডিএক্সকে আমরা ক্যালকুলেশন করার কিন্তু কি সুযোগ কিন্তু পাচ্ছি না। তাহলে আমরা কোনগুলোকে ক্যালকুলেশন করব না শুধুমাত্র ডিওয়াইগুলোকে ক্যালকুলেশন করব। তাহলে সমস্ত অংশের জন্য মোট যত ডিওয়াই হবে সব কটা ডিওয়াইকে যোগ করলেই আমরা কি পেয়ে যাব না এই অংশে যে চার্জ ডিস্ট্রিবিউট হয়ে আছে তার জন্য এই কারণে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাব। আর যোগ করা মানে কি করা ইন্টিগ্রেশন করা, তাহলে আমরা কি এটাকে ইন্টিগ্রেশন করব। আচ্ছা ইন্টিগ্রেশন যখন করব তখন সমস্ত ডিওয়াইকে যখন ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশনের লিমিটটা কোথায় করে দেবো দেখো এখান থেকে এত অবধি, যদি এখান থেকে লেন্থ কল্পনা করতে থাকি তাহলে এখান থেকে স্টার্ট করব, করতে করতে কোথায় যাবো এখানে যাবো, তাহলে থিটার লিমিট কোথা থেকে স্টার্ট হবে জিরো থেকে যদি শুরু হয় কোথায় গিয়ে শেষ হবে না পাইতে গিয়ে শেষ হবে। তাহলে লিমিটটা আমরা কত নেবো না জিরো থেকে পাই লিমিট নেবো। তাহলে আমরা দেখো ইন্টিগ্রেশন করছি, এই অংশটা একটু আমি মুছলাম। দেখো ডিওয়াই কত পেয়েছিলাম না ডিওয়াই ইকুয়াল টু পেয়েছিলাম 1/4 পাই এপসাইলন 0 কত না কিউ বাই পাই আর স্কোয়ার কত সাইন থিটা ডি থিটা। 1/4 পাই শুনল কিউ বাই পাই আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা পেলাম। তাহলে আবার ইন্টিগ্রেশন করছি ইউআই ইকুয়াল টু ইন্টিগ্রেশন কত ডিইউআই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই পাই আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা। ইন্টিগ্রেশনের লিমিটটা বলেছি থিটার লিমিটটা কোথায় কত অবধি বসাবো না 0 থেকে পাই অবধি বসাবো। তাহলে থিটার লিমিটটা 0 থেকে থিটা ইকুয়াল টু পাই বসাবো। তাহলে সাইন থিটা ডি থিটা শুধুমাত্র এখানে থিটাটা দিইনি, থিটাটা দিয়ে নিতে হবে সাইন থিটা ডি থিটা। তাহলে থিটার লিমিটটা যেহেতু 0 থেকে পাই বসিয়েছি তাহলে সাইন থিটা ডি থিটা জাস্ট ইন্টিগ্রেশন হবে। তাহলে ইউআই ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই পাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন 0 টু পাই সাইন থিটা ডি থিটা হয়েছে। নেক্সট পোর্শনটা মুছলাম। তাহলে ইউআই ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই পাই আর স্কোয়ার, এটা কত হবে মাইনাস কস থিটা, লিমিটটা কত 0 থেকে পাই অবধি কি তাই তো। তাহলে 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই পাই আর স্কোয়ার কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মাইনাস কস পাই মাইনাস অফ মাইনাস কস 0, কস 0 ভ্যালু কত 1, তাহলে 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই পাই আর স্কোয়ার মাইনাস কস পাই প্লাস কত 1। তাহলে জিনিসটা কেমন দাঁড়ালো 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই পাই আর স্কোয়ার কত 1 মাইনাস কস পাই। তাহলে এটাই হয়ে গেল কত ইউআই।
কি, তাই তো? তার মানে এই যে ডেরিভেশনটা আমরা পেলাম, এই ডেরিভেশনটাই হচ্ছে কি এর এই ইউআই যেটা পেলাম সেটাই এই পয়েন্টে কিন্তু কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হিসাবে কিন্তু কি কাজ করবে। এই যে আর ব্যাসার্ধে একটি অর্ধবৃত্তাকার তারে কিউ পরিমাণ আধান, আর ব্যাসার্ধে একটা অর্ধবৃত্তাকার তারে যদি কিউ পরিমাণ আধান দিই, তার জন্য তারের কেন্দ্রে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা নির্ণয় করলাম সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিন্তু অ্যাকচুয়ালি ইউআই। যেহেতু ইএক্স এর কোনো কম্পোনেন্ট পাচ্ছি না, ইউআইটাই এখানে কিন্তু মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই হিসাবে কিন্তু কি কাজ করবে। ওকে, তাহলে পদার্থবিদ্যা বিভাগের অন্যান্য টপিকের বিভিন্ন ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা ছায়া প্রকাশনের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং নতুন নতুন ভিডিওর পাওয়ার ক্ষেত্রে সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরা কিন্তু বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবে।